রাত 10টা বাজতে চলল দেখে নিতাই ওর মিষ্টির দোকানটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল। গ্রাম্য মাটির পথ, পথের দুধারে সামান্য ঘাস ও ছোট ছোট ঝোপে ভর্তি। তার মধ্য থেকে অনবরত ভেসে আসছে ঝিঝি পোকার এক নাগারে ডেকে ওঠার শব্দ। চারিপাশে একটা চাপা অন্ধকার ছড়িয়ে রয়েছে, বিন্দুমাত্র আলোর রেখা নেই। আসলে এটা গ্রাম হওয়ার কারণে এখানে এখনো বৈদ্যুতিক বাল্বের ব্যবস্থা হয়ে ওঠেনি। ওই জন্যই গ্রামের সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। তাছাড়া রাতের বেলা অন্ধকার কাটানোর জন্য এখানে মোমবাতি, হ্যারিকেন, লণ্ঠন এইসবের ব্যবহার করে থাকে। যদিও খুব একটা প্রয়োজন হয় না তার, কারণ গ্রাম বলে এখানে সবাই সন্ধ্যা 8টা বাজলেই যে যার মতো ঘুমিয়ে পড়ে। কিন্তু নিতাইয়ের ব্যাপারটা আলাদা। নিতাই আগে শহরে কাজ করত। ধুর ধুর, এই গ্রামে আসার পর থেকে না টাকা রোজগার করাটা খুব কষ্টকর হয়ে উঠেছে। শহরে থাকতাম, সেটাই ভালো ছিল। ওখানকার মানুষজনের কত টাকা, হ্যাঁ, কত বড় বড় বাড়ি, কত বড় বড় দোকান, কেমন একটা জমজমাট ভাব জুড়ে থাকে শহরের পরিবেশের মধ্যে। আর এদিকে গ্রামে একটা দোকান খুলে বসেছি, তাতেও ঠিক করে বেচা কেনা নেই। শুধু ওই কিছু টাকা জমিয়ে নিয়ে আসতে পেরেছিলাম বলে এই দোকানটা খুলতে পারছি, নইলে সেটুকুও রক্ষে ছিল না। এই কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল নিতাই। এমন সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস কোথা থেকে এসে নিতাইয়ের শরীরে শিহরণ খেলিয়ে গেল। নিতাইয়ের গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। ওর মনে পড়ে গেল অদ্ভুত ভয়টার কথা, যেটা এই গ্রামের সকলের মুখে মুখে ফেরে। নিতাই ওর বাঁ দিকটায় তাকিয়ে একবার দেখল, ওই জঙ্গলের ভিতরেই লুকিয়ে রয়েছে সেই ডোবাটা। গ্রামের লোকের মুখে ছড়িয়ে পড়া এই ডোবার কথাটা নিতাই জানে, কিন্তু নিজে কখনো এসবের কখনো গুরুত্ব দেয়নি। কি সব যে বলে গ্রামের লোকে, এই ডোবাটা নাকি জ্যান্ত, সব মানুষকে জ্যান্ত গিলে খায়। এই গ্রামের মানুষ এই ডোবা থেকে নাকি দূরে থাকে। আরে কিন্তু সে তো প্রতিটা গ্রামেই এরকম কিছু ভুতুরে থাকে, সেসব কথা কি আর পাত্তা দিলে চলে? এইসব বলে নিজের মনে সাহস জুগিয়ে এগিয়ে চলছিল নিতাই। হঠাৎ জঙ্গলের মধ্য থেকে একটা কাতর মেয়েলি কণ্ঠের আর্তনাদ ভেসে আসলো। সেই আর্তনাদ শুনে নিতাই চমকে দাঁড়িয়ে পড়ল। এই কি কি হলো? এই আর্তনাদের শব্দ কোথা থেকে এলো? কোনো মেয়ে কি বিপদে পড়লো নাকি? না না, কিন্তু এই রাতের বেলা এখানে মেয়ে কোথা থেকে আসবে? খানিক্ষণ অপেক্ষা করার পর নিজের মনের ভুল ভেবে যেই না নিতাই এগিয়ে যেতে যাবে, ঠিক তখনই একটা অচেনা নিঃশ্বাসের শীতল স্পর্শে নিতাইয়ের গোটা শরীরটা কেঁপে উঠল। নিঃশ্বাসটা পিছন দিক থেকে ওর কাঁধের কাছে পড়ল। নিতাই একই সাথে অবাক হয়ে ও ভয়ও পেয়ে গেল। ধীরে ধীরে পিছনে ফিরে দেখল একটা লাল শাড়ি পরা মেয়ে। তার দুটো চোখের জায়গায় রয়েছে কালো কালো গর্ত, মুখটা ফ্যাকাশে রক্ত শূন্য, ঠোঁটটার বাঁ দিক থেকে একটু চওড়া হয়ে রয়েছে, তাতে খেলে রয়েছে একটা ভয়ঙ্কর হাসি। আর মাথার থেকে চুলগুলো সামনের দিকে রয়েছে, কপালের উপর একটা ভয়াবহ চিহ্ন, আর একটা জমাট বাঁধা রক্ত রয়েছে সেখানে। দেখে মনে হচ্ছে কে যেন একটা ইটের টুকরো দিয়ে সেই জায়গাটা থেতলে দিয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে নিতাইয়ের চক্ষু যেন চড়ক গাছ। সাথে সাথে ও ভয়তে চোখ বন্ধ করে নিল। নিতাই এটা কি দেখল? ও নিজের চোখ দুটোকেও বিশ্বাস করতে পারল না। ওর মনে হলো এখন পিছন ফিরে তাড়াতাড়ি ছুটে পালানোর, কিন্তু ওর পা দুটো যেন ভয়তে কাঁপতে শুরু করেছে। হঠাৎ ওর কানে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠের মিষ্টি আওয়াজ। কি হলো? আপনি দেখছি আমাকে দেখে চোখ বন্ধ করে নিলেন। আমাকে কি খুব বাজে দেখতে? হঠাৎ এরকম একটা মধুর মেয়েলি কণ্ঠ শুনে নিতাই অবাক হয়ে চোখ খুলে দেখল, কোথায় সেই ভয়াবহ মুখ, কোথায় সেই ভয়াবহ মেয়ে? ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে এক সুন্দরী রূপসী নারী। ভদ্রতার খাতিরে নিতাই উত্তর দিল, হ্যাঁ, না মানে হঠাৎ করে কি?
একটু আগেই তো এখানে ওই ভয়াবহ মেয়েটা দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ করে এই সুন্দরী মেয়ে কোথা থেকে আসলো? তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু এত রাতে একটা মেয়ে এই রাস্তায় কি করছে, তাও আবার একা? নিতাইকে অবাক করে দিয়ে মেয়েটা বলল, আসলে একটু আগে একটা মেয়ের আর্তনাদ শুনে আমি এদিকে আসলাম। যতদূর মনে হলো জঙ্গলের মধ্যে থেকে আর্তনাদটা এসেছে। হ্যাঁ, আমারও তাই মনে হলো। আপনি শুনতে পেয়েও মেয়েটাকে বাঁচাতে গেলেন না? কি হলো ওর, একবার দেখতেও গেলেন না? আর এদিকে আমি মেয়ে হয়ে। মেয়েটার কথার মাঝেই নিতাই বলল, না মানে রাতের বেলা জঙ্গলে ঢুকবো আবার, তাছাড়া ভেবেছিলাম যে একবার গিয়ে দেখবো, কিন্তু আর তো চিৎকারের শব্দটা পেলাম না, ওই জন্যই নিজের ভুল ভেবে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি একবার গিয়ে দেখবো ভাবছি। আপনি কি যাবেন আমার সাথে? যাবেন? হ্যাঁ, চলুন। আরে এটা তো নিতাই বলতে চায়নি, না চাইতো কিভাবে যেন মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। নিতাই পুরো অবাক হয়ে গেল। তারপর মনে মনে ভাবতে লাগলো, এই মেয়েটা কে, আর এত রাতে এর সাথে জঙ্গলের মধ্যে যাওয়াটা কি ঠিক হবে? এরপরে যা ঘটল নিতাই তাতে আরো একটু অবাক হয়ে গেল। কি করে যেন মেয়েটা নিজের মনের কথাটা বুঝে ফেলল। তারপর বলে উঠল, আমার নাম ললিতা। আর ভয় পাবেন না, আমি বাঘ ভাল্লুক নই যে আপনাকে একা পেয়ে গিলে খেয়ে নেব। সে তো ঠিক আছে, কিন্তু আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? ললিতা কিছু বলল না, কেবল ওর মুখে খেলে গেল অদ্ভুত সেই হাসি। ধুর, এসব কি হচ্ছে? যাই হোক, আমাকে এখন বাড়ি যেতে হবে। এইসব মেয়ের পাল্লায় পড়লে কি হবে কে জানে। আসুন আমার সাথে। কোথায়? কিন্তু নিতাইয়ের কথার কোনো পাত্তা না দিয়ে ললিতা আগে আগে হেঁটে চলল। নিতাই ওর পেছন পেছন যেতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, নিতাই তো যেতে চায়নি। কোনো এক অদ্ভুত মোহ যেন মেয়েটার মধ্যে রয়েছে। নিতাই যেন সেই মোহের বশেই ললিতার সাথে হেঁটে চলেছে। ঝোপঝাড়ের মাঝে থাকা পোকামাকড়গুলো তাদের সুরে ডেকে চলেছে। একটা শীতল বাতাস আর একরাশ নিস্তব্ধতা যেন জঙ্গলটাকে ঘিরে রেখেছে। যদিও হরিপুরের এই জায়গাটায় জঙ্গল বলা চলে না, কেবলমাত্র কটা বড় বড় গাছ রয়েছে দুপাশে, এছাড়া আর কিছু ছোট ছোট ঝোপঝাড়। খানিকটা যাওয়ার পরে নিতাই জিজ্ঞেস করল, কোথায় সেই মেয়ে? এখানে তো খালি অন্ধকার ছাড়া কিছুই নেই। ললিতা কোনো উত্তর দিল না। তাই দেখে নিতাইও আবার প্রশ্ন করল না। কিভাবে যে আপনি থেকে হঠাৎ করে তুমি সম্বোধন করে ফেলল নিতাই, তাও নিজেও বুঝতে পারল না। খানিক পরেই নিতাই দেখতে পেল ললিতা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা একটা ছোট্ট জলাশয়, যাকে ডোবা বললে খুব একটা ভুল হবে না। ডোবার মধ্যে জল খুব একটা না থাকলেও কেমন যেন একটা গা ছমছম ব্যাপার আছে ওটার মধ্যে। ডোবার মধ্যে থাকা সবুজ ও কালো রঙের মিশ্রিত জল দেখে নিতাইয়ের কেমন যেন গায়ে কাটা দিয়ে উঠল। কি হলো এখানে? থেমে গেলে যে? কোথায় সেই মেয়ে যার খোঁজে আমাকে এখানে নিয়ে আসলে? হ্যাঁ, চারিপাশে তো কিছুই নেই। ললিতা কিছু না বলে ডোবার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকলো। নিতাইয়ের মনে পড়ে গেল, এটাই কি সেই ডোবা যেটার কথা গ্রামের মানুষরা বলতো? কিন্তু কই, এখানে তো ভৌতিক কিছুই নেই। এই জন্যই বলে গ্রামের মানুষরা কুসংস্কারে আবদ্ধ থাকে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। কোথা থেকে একটা সুন্দর গন্ধ এসে ওর নাকে ঠেকল। জঙ্গলের মধ্যে ও বাদে একটা সুন্দরী নারী ওর পাশে বসে আছে। সে কথা ভেবেই নিতাইয়ের মনটা কেমন যেন অদ্ভুত ভালো লাগতে শুরু করলো। আচ্ছন্ন হয়ে গেল একটা মোহে। নিতাই দেখল ললিতা ধীরে ধীরে জলের মধ্যে নেমে যাচ্ছে। তাই দেখে নিতাই ওর পিছন পিছন জলে নামতে লাগলো। নিতাই কেন নামছে তাও জানে না, কিন্তু ও নেমে যেতে লাগলো। এদিকে সুজন জেলে মাছ ধরে রাতের বেলা ডোবার ধার দিয়ে বাড়ি ফিরছিল।
বহুদিন পর সামনের পুকুর থেকে আজ কটা ভালো মাছ পেলাম। কাল সকালে বাজারে গিয়ে মাছগুলো বেচতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে মায়ের ওষুধগুলো কিনে নেব। এই কথা বলতে বলতে সুজন ঝোপঝাড়ের পাশ দিয়ে এগিয়ে চলছিল। হঠাৎ একটা ব্যাপার দেখে ও ভয় পেয়ে গেল। সুজন দেখল জঙ্গলের মাঝের মধ্যে ডোবার মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা লোক। কিন্তু এত রাতে এই ডোবার ধারে ওই লোকটা কি করছে? তারপর ভালো করে দেখতেই বুঝতে পারলো এটা তো নিতাই দা। আরে নিতাই দা, তুমি ওই ডোবার ধারে কি করছো, তাও এই রাতের অন্ধকারে? পিছন থেকে চেনা কণ্ঠস্বর শুনে ঘোরটা কেটে গেল নিতাইয়ের। নিতাই চমকে উঠল। নিজেকে এই ডোবার কালো সবুজ জলের মধ্যে দেখে অবাক হয়ে গেল। ভয়তে ওর গোটা শরীর জুড়ে শিহরণ খেলে গেল। আরে ও নিতাই দা, এই উত্তর দিচ্ছ না যে? তুমি এই জলের মধ্যে কি করছো? নিতাই পিছন ফিরে দেখল সুজন ছিলে। হাতে একটা ব্যাগ রয়েছে তার। সেটা থেকে 2-1 ফোঁটা জল নিচে টপ টপ করে পড়ছে। নিতাই তাড়াতাড়ি করে জল থেকে উঠে আসতে আসতে কাঁপা কাঁপা গলায় বলল, ওই যে ওই যে ওই 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 মেয়েটা, ওই মেয়েটা। কি বলছো নিতাই দা, পাগল হয়ে গেলি নাকি? তারপর কিছুক্ষণ ভেবে নিয়ে সুজন বলল, না, তুমি তো নেশা করো না বলেই জানি। আর তাহলে এই রাত্রির বেলা এই ডোবার জলের মধ্যে কি করছো? আর মেয়ে মানে কোন মেয়ের কথা বলছো গো? এ তো রাতের বেলা এই জঙ্গলের মধ্যে কোন মেয়ে আসবে? আরে ওই তো একটু আগেই ছিল এখানে, ললিতা। ললিতা ললিতা? কে ললিতা? নিতাই দা, আমার মনে হচ্ছে তুমি আজ মনে হয় নেশা করে ফেলেছো। আরে বাবা না, নেশা করতে যাব কেন? তাহলে ওই ডোবার মধ্যে কোথায় যাচ্ছিলে? আর একটু হলেই তো ডুবে যেতে গো। আর ললিতা কে? নিতাই ভাবল সুজনকে ললিতার কথা বলাটা ঠিক হবে না। ও নিতাইকে পাগল ভাবতে পারে। তাই আর কথা না বাড়িয়ে ওরা ওদের বাড়ির দিকে এগোলো। কিন্তু বাড়িতে যাওয়ার পর নিতাইয়ের আর ঘুম আসলো না। কারণ নিতাই বুঝতে পেরেছে ঠিক সময় যদি সুজন না আসতো তাহলে হয়তো ওই ডোবাটা নিতাইকেও খেয়ে নিত। কিন্তু তাহলে ললিতাকে, আর হঠাৎ করে ও কোথায় হারিয়ে গেল? এইসব কথাই ভাবতে ভাবতে জেগে শুয়ে থাকলো নিতাই। পরদিন সকালে আর দোকান খুলল না। বিকেলে যখন গিয়ে নিতাই ওর দোকান খুলল তখন ওর মনে কাল রাতের ওই ভয়টা কাটেনি। কোনো মতে দোকান খুলে বসতে না বসতেই হরিহর আর বিনোদ এসে বসলো ওর দোকানে। নিতাইদা, এই 2টো করে ল্যাংচা আর একটা করে ছানার জিলেপি দে তো 2 জায়গায়। নিতাই অন্যমনস্ক ভাবে বসে আগের দিনের কথাগুলোই ভাবছিল। হরিহরের কথাতে ঘোর কাটতেই নিতাই বলল, হ্যাঁ এই তো এখনই দিচ্ছি। এরপর নিতাই ওদেরকে মিষ্টি দিয়ে বসেছিল চুপ করে। কি রে নিতাইদা, আজ সকালে দেখলাম দোকান খুলিসনি, এখনো চুপ করে আছিস? কিছু কি হয়েছে নাকি? নাকি কিছু ভাবছিস? না না, সেরকম কিছু না। হ্যাঁ নিতাইদা, যদি কিছু নিয়ে সমস্যা থাকে বলতে পারিস। এমন সময় দোকানে প্রবেশ করলো রজত কাকা। রজত কাকাকে নিতাই মোটামুটি চেনে। রজত কাকার বয়স হয়েছে, পাশের গ্রামে থাকে। মাঝে মাঝে নিতাইয়ের দোকানে আসে আড্ডা দিতে। তাই রজত কাকাকে দেখে হরিহর আর বিনোদ বলে উঠল, আরে আসো কাকা, ভিতরে আসো। রজত কাকা দোকানে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলি নিতাই, সুজন জেলেকেও খেয়ে নিল ওই মানুষ খেকো ডোবাটা। নিতাই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। আর শুধু নিতাই নয়, বেঞ্চের উপরে বসে থাকা হরিহর আর বিনোদেরও অবস্থা এক। ওরা তিনজনই একসাথে বলে উঠল, সুজনকে খেয়ে নিল মানে? আজ সকালেই ডোবার কালো জলে সুজনের ক্ষতবিক্ষত শরীরটা পড়েছিল। কত করে বারণ করে দিয়েছি ওই ডোবার ধার দিয়ে রাতের বেলা কেউ আসবি না, কিন্তু মানুষ শুনলে তবে তো হবে। কিন্তু কাকা, সুজন মরল কিভাবে? আর কিভাবে? ওই ডোবাটা গিলেছে ওরে। কথাটা বলার সাথে সাথেই বাইরে থেকে আসা একটা দমকা হাওয়া ছুঁয়ে গেল ওদের সকলকে।
কাকা, আমরা গ্রামের লোকরা ওই ডোবা থেকে দূরেই থাকি, কিন্তু তাও ওই ডোবার জলে মানুষ মরে কিভাবে? সে অনেক ঘটনা, সেসব কথা বলতে গেলে এখন অনেক সময় নষ্ট হয়ে যাবে তোদের। এমন সময় বাইরে একটা ঝোড়ো হাওয়া শুরু হলো। আকাশের অবস্থাও গুরু গম্ভীর, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ঝুপ করে বৃষ্টিটা নেমে আসবে। নিতাই একবার বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখে নিল, তারপর নিজের মনে মনে ভাবল, আজ রজত কাকার কাছ থেকে ডোবার ঘটনাটা শুনে নেওয়া দরকার, না হলে কাল আমার সাথে যা ঘটেছিল সেটাও জানা যাবে না। তাই রজত কাকাকে বসিয়ে রেখে ডোবার ঘটনাটা জেনে নি বরং। হ্যাঁ, তাই করি। নিতাই রজত কাকার দিকে তাকিয়ে হ্যারিকেনের আলোটা বাড়াতে বাড়াতে বলল, কাকা, এমনিতেও আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, এখনই বৃষ্টি চলে আসলো বলে। তাই একবার বৃষ্টি কমলে তারপর না হয় বাড়ি ফিরবে। ততক্ষণ ডোবার ব্যাপারটা কি একটু বলো তো। শুধু শুধু তো আর তোর দোকানে বসে গল্প করতে আসেনি, আর সেটা বাজে দেখায়। তুই দুটো ছানার জিলাপি দে তো, তারপর না হয় বলছি সেই ভয়াবহ মানুষ খেকো ডোবার কথা। নিতাইদা, তুই কাকাকে ছানার জিলিপি দে, কিন্তু তার টাকাটা আমি দিয়ে দেব। কাকা, তুমি মিষ্টি খেয়ে বলতে শুরু করে দাও। আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। এই এতগুলো মানুষ কেন মরছে সে কথা আজ অবধি জানতে পারিনি। কেবল জানি ওদিকে যাওয়া বারণ, কিন্তু কেন যাওয়া বারণ সে কথা না জেনে আজ এখান থেকে কোথাও নড়ছি না। সে আমি বলছি হরিহর, কিন্তু তুই টাকা দিস না। আমার কাছে এখন টাকা আছে, তুই না হয় অন্য দিন খাওয়াস। হরিহর মানবে না দেখে অবশেষে রজত কাকা হাল ছাড়ল, আর নিতাইয়ের দেওয়া ছানার জিলাপি খেয়ে রজত কাকা বলতে শুরু করে দিল, ডোবার ঘটনা জানতে হলে আগে কিছু বিক্ষিপ্ত ঘটনা শুনতে হবে। লোকমুখে শোনা কথা আর নিজের অভিজ্ঞতা মিলিয়ে আমি আমার মতো করে বলছি। সেইবার একদিন সকালবেলা আমাদের গ্রামের কয়েকজন এই পথ দিয়ে কাজে যাচ্ছিল। ঠিক তখনই ওদের নাকে ভেসে আসলো কেমন একটা বিদঘুটে গন্ধ। গন্ধের তীব্রতায় প্রায় সবারই অস্বস্তি হতে লাগলো। এরপর গন্ধের উৎস খুঁজতে সবাই মিলে একটু খোঁজাখুঁজি করে এগিয়ে যেতেই ডোবার কাছে গিয়ে দেখলো ডোবার কালো জলের ধারে ঘাসের উপরে অর্ধেক শরীর আর জলের মধ্যে অর্ধেক শরীর নিয়ে মরে পড়ে আছে একটা মাঝবয়সী লোক। তার মাথাটাকে যেন মোটকে দিয়েছে, আর তার একটা চোখ কাকে টেনে তুলে ঠোঁট দিয়ে খেতে শুরু করে দিয়েছে। বুকের উপরে লেগে রয়েছে লাল রক্তের দাগ। গোটা শরীরটা যেন কাকেরা মেলে ঠোঁট দিয়ে চিরে দিয়েছে। আর সেই মৃত শরীরের মুখ থেকে এটুকু বুঝতে অসুবিধা হলো না যে লোকটা মৃত্যুর আগে ভয়াবহ কিছু একটা দেখে খুব ভয় পেয়েছিল, তাই তার চোখ মুখের ওরকম বিকৃত অবস্থা। কিন্তু তার থেকেও বড় কথা, সকালবেলায় কাজে যাওয়ার মুহূর্তে এইরকম একটা নারকীয় দৃশ্য দেখে লোকগুলোর ভয়েতে শরীর কেঁপে উঠল, কারো কারো গা পাকিয়ে উঠে আসতে লাগলো, ওদের সকলের হাত পা কাঁপতে লাগলো। ওরা বুঝতে পারলো এতক্ষণে মৃতদেহ থেকে গন্ধটা বেরোচ্ছিল। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, এটা কি? এই লোকটা এইভাবে মরে পড়ে আছে কেন? হ্যাঁ, এই কি ভয়ানক দৃশ্য! তার উপরে দেখেছ ওই কাকটা কি তৃপ্তি ভরে চোখটা তুলে খাচ্ছে। কি জানি, কাকটাও হয়তো বুঝতে পেরেছে যে ওকে নিয়েই কথা বলা হচ্ছে। সে তার খাওয়া থামিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে একবার কর্কশ কণ্ঠে ডেকে উঠল, যেন এটাই বোঝাতে চাইল যে সে খুব তৃপ্তি পেয়েছে। এই লোকটা যেভাবেই মরুক না কেন, গ্রামের ঘটনা গ্রামের লোককে তো জানাতেই হবে। এই কেউ যা তো, এই যা গিয়ে গ্রামে খবরটা দিয়ে আয়। এরপর ওদের মধ্যে থেকে একজন গিয়ে গ্রামে খবর দিয়ে আসলো। তারপর গ্রামের লোকের সাথে আমিও গিয়ে এই ভয়াবহ দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আর যে ঘটনাটা বললাম
সেটা ওদের মুখেই শোনা, কিন্তু সেই ভয়াবহ দৃশ্য যেটা নিজের চোখে দেখলাম, সে ঘটনা ভোলার নয়। এই ঘটনা প্রত্যক্ষ করলে আমার ওই একই অবস্থা হতো। তখন আমার অবস্থাও খানিকটা ওই রকম ছিল। এই ধরনের ভয়াবহ ঘটনা প্রথম ঘটল ওই গ্রামে। তার উপরে ওই লোকের ওই রকম নারকীয় মৃত্যু যে কোনো মানুষের দ্বারা ঘটানো সম্ভব নয়, তা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। কিন্তু গ্রামের মোড়ল মশাই পুরো ব্যাপারটাকে স্বাভাবিক ঘটনা বলে চেপে দিয়েছিলেন। এরপর যখন আবার একই ঘটনা ঘটল, তখন সবার মনে কেমন একটা ভয়ের সঞ্চার ঘটল। আর পরের বারের ঘটনাতেও সেই আগের বারের মতোই একইভাবে মারা হয়েছে। পরের বারের ঘটনাটা ঘটে মাসখানেক পরে। সেদিন ডোবার জলের উপরে ভেসেছিল একটা বৃদ্ধ লোকের মৃতদেহ। জলে ডুবে যাওয়ার কারণে সেই দেহ ফুলে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু মুখের অবস্থা সেই আগের মতোই ছিল। তারপর কি হলো? তারপরে আরও একজন, আর এভাবে প্রায় মাঝে মাঝেই মানুষ ওইভাবে মরে পড়ে থাকে ডোবাটার ধারে। ধীরে ধীরে গ্রামের বাকি মানুষদের মুখে ছড়িয়ে পড়ল ডোবাটা মানুষ খেকো। গ্রামের মানুষ ধীরে ধীরে ওই ডোবাটাকে এড়িয়ে যেতে লাগলো। রাতের বেলা সবাই তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরে যায়, যাতে ওই ডোবার হাত থেকে নিস্তার পাওয়া যায়। গ্রামের সব মানুষের মনের মধ্যে কেমন একটা ভয় বাসা বেঁধে গিয়েছে। আর মৃত্যুগুলো যেহেতু রাতের বেলাতে হয়েছে, তাই সকলের ধারণা এটা অশুভ শক্তির প্রভাবেই হচ্ছে। তাই মানুষ সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরে যায়। কিন্তু তবুও কিছু মানুষের কাজ সেরে ফিরতে দেরি হয়ে যায়, আর তখনই সেই ভয়াবহ ডোবাটা মানুষকে গিলে খায়, আজ যেভাবে সুজনকে গিলে খেলো। নিতাই সব শুনে মোটামুটি বুঝতে পারল কি ঘটে ওই ডোবাটার ধারে। কিন্তু এইবার ওর মনের মধ্যে থাকা আসল প্রশ্নটা ও করেই ফেলল। কাকা, সবই তো বুঝলাম, কিন্তু ওই মানুষগুলো মরেছে কিভাবে? মরেছে কিভাবে কি করে বলি বল? কেউ তো মরার মুখের থেকে ফিরে আসেনি। তবে 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 কি কাকা? তবে আমার একটা ধারণা আছে, যদিও সেটা কেবল আমার ধারণা মাত্র। নিতাই বুঝল রজত কাকা পুরো ব্যাপারটাই জানে, কিন্তু বলবে কি বলবে না সেটা নিয়েই দোমনা করছে। আরে সে তোমার ধারণা থাকুক, আমরা সেটাই শুনতে চাই। এই কি বলিস তোরা? হ্যাঁ কাকা, তুমি আর দেরি করো না, বলো তো তাড়াতাড়ি। আমাদের গ্রামে একটা গরিব পরিবার ছিল। তাদের ছিল 3 জনের সংসার। কিন্তু হঠাৎ করে একদিন ওই পরিবারের পুরুষ মারা গেল। বাকি থাকলো মা আর মেয়ে। মা অনেক কষ্ট করে লোকের বাড়ি কাজ করে মেয়েকে মানুষ করতে লাগলো। লোকের বাড়ি কাজ করে যা টাকা পেত, তাতে মা মেয়ের দুজনের সংসার কোনো মতে টেনে টুনে চলে যেত। কিন্তু সমস্যা হলো এরপরে। কি সমস্যা কাকা? সমস্যা বলতে এমনিতেই ওরা ছিল নিচু জাতের। গ্রামের অনেক মানুষ ওদেরকে ছোঁয়া থেকে বিরত থাকতো, ঠিকমতো কথা অবধি বলতো না। অনেকে তো ওর মাকে কাজেও রাখতে চাইতো না। সেই রকম পরিবেশের মধ্যে থেকে কোনো রকম ভাবে বেঁচেছিল ওরা। ওদের মেয়েটা ছিল একটু চুপচাপ স্বভাবে, কারো কোনো সাথে পাঁচে থাকতো না। নিতাইয়ের কেমন যেন একটু খটকা লাগতে লাগলো। মেয়েটার নামটা কি বললে কাকা? ললিতা। কথাটা শোনা মাত্র নিতাইয়ের শির ধরা বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ওর মনে পড়ে গেল গত রাতের কথা, কিন্তু ওর মন কিছুতেই প্রকাশ করল না সেটা। ললিতা? হ্যাঁ, ললিতা। একদিন হলো কি, ললিতার মা কাজ সেরে সবেমাত্র বাড়ি ফিরেছে। ঠিক তখনই গ্রামের একটা লোক হারান এসে ওদের বাড়িতে ঢুকেছে। হারান্দা আজ হঠাৎ আমার বাড়িতে আসলো কেন? কোনো কি খুশির খবর বা নিমন্ত্রণের জন্য? তারপর নিজেই ভাবনার ব্যাঘাত ঘটিয়ে ভাবল, ইস,
আমি যে কি ভাবছি না, আমাদের নাকি আবার খুশির খবর। এমনিতে মরে পড়ে থাকলেও কোনো লোক সেই মৃতদেহটা সৎকার করার জন্যও আসে না, তার আবার নাকি খুশির খবর। কিন্তু তাহলে হারান্দা কি জন্য আসলো? দেখি, না হয় জিজ্ঞেস করেই দেখি একবার। কিন্তু ললিতার মায়ের আর জিজ্ঞেস করার দরকার পড়ল না। তার আগেই হারান বলল, শোনো ললিতার মা, তোমার মেয়ে আজ যা কাণ্ড করেছে সেটা খুবই বাজে করেছে। আমি ছিলাম বলে বেঁচে গেল, নাইলে মোড়ল মশাইয়ের স্ত্রীর হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারতো না। এখন মেয়ে বড় হচ্ছে, মেয়েকে ঘরের মধ্যে রেখে দিতে শেখো। হারানের মুখে এইসব কথা শুনে ললিতার মা তো পুরো অবাক হয়ে পড়ল, কারণ সে তো তার মেয়েকে বাড়ির মধ্যে রেখে যায়। তাছাড়া ললিতা তো খুব ভালো মেয়ে, অকারণে কারোর সাথে কোনো রকম গোলযোগ করার মেয়ে তো সে নয়। ললিতা খুব ভালো করেই জানে গ্রামের মানুষেরা ওদেরকে ঠিক কোন চোখে দেখেন। তাহলে হারানদাই কি সব কথা বলছে? কেন হারান্দা, কি করেছে আমার মেয়ে? হারান মুখে একটা চতুর হাসি, অথচ চোখে একটা বিরক্তির ছাপ এনে বলল, কি করেছে কি করেছে সে কথা জানো না বুঝি? না গো হারান্দা, আমি তো সেই 7 সকালে ঘোষালদের বাড়ি কাজে গিয়েছিলাম, এই সবে মাত্র ফিরলাম। আর তাছাড়া আজ ফিরতে একটু দেরিও হলো। দেখো না, আমি এখনো ঘরেও ঢুকতে পারিনি। তোমার মেয়ে আজকে মোড়লদের বাড়ির সামনে কলের থেকে জল আনতে গিয়েছিল। তোমরা জানো না ওই কল গ্রামের উচ্চবিত্ত মানুষদের টাকার তৈরি। তার উপর মোড়ল মশাইয়ের স্ত্রী স্বয়ং ওই কল থেকে জল নিচ্ছিল। সেই সময় তোমার মেয়ে ললিতা সেখানে গিয়ে তাকে ছুঁয়ে সেই কল থেকে জল নিয়ে কি একটা না কাণ্ড ঘটিয়েছে। মোড়লের স্ত্রী বাধা দিতে গেলে তাকে আবার 2 কথা শুনিয়ে দিয়ে এসেছে, মুখে মুখে তর্ক করেছে। শেষে মোড়লের স্ত্রী রাগে গজগজ করতে করতে গিয়ে বাড়ি ফিরে গেছে। বাড়িতে গিয়ে যদি সে মোড়ল মশাইকে এই কথা বলে, তাহলে তোমাদের আর কোনো নিস্তার নেই। কথাটা শোনা মাত্র ললিতার মায়ের বুকটা ছ্যাঁত করে কেঁপে উঠল। ললিতার মা জানে গ্রামের উচ্চবিত্ত মানুষদের জন্যই ওই কলটা তৈরি করে দিয়েছিল মোড়ল মশাই। আর সে কথা তো ললিতাও জানে, কিন্তু তাও ও এটা করলো কি করে? কি হবে এখন? মোড়ল মশাই যদি এই গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দেয়, কি হবে তাহলে? কোথায় যাব আমরা? এই সামান্য ভিটেটুকু ছাড়া যে ও আমাদের আর কোথাও যাওয়ার জায়গাও নেই। স্বামীর এই ভিটেটুকুই তো এখন আমাদের একমাত্র সম্বল। এটা হারিয়ে গেলে মেয়েকে নিয়ে আমি যাব কোথায়? না না, ললিতা এটা কি করলো? ললিতার মায়ের ভাবনার মাঝে ব্যাঘাত ঘটিয়ে হারান বলল, তোমরা কি জানো না তোমাদের জন্য তো পুকুর রয়েছে, সেখান থেকে জল নেবে। তা না, মেয়েকে দিয়ে ওই কল থেকে জল আনিয়েছো। বিশ্বাস করো হারান্দা, আমি এসবের কিচ্ছু জানি না। আমি তো এই মাত্র বাড়ি ঢুকলাম। আর তাছাড়া ললিতাও তো জানে যে কোথা থেকে জল আনতে হয়। তাহলে ও এই ভুলটা করলো কি করে? ভুল ভুল না দোষ সেটা তখনই টের পাবে যখন মোড়ল মশাই এসে তোমাদের এই বাড়ি কেড়ে নিয়ে যাবে, তোমাদেরকে গ্রাম থেকে বিতাড়িত করবে। তখন তোমরা কোথায় গিয়ে থাকবে সেটা এখন থেকে ভাবতে শুরু করে দাও। এই কথা শুনে ললিতার মায়ের মুখটা দুম করে শুকিয়ে গেল। বুক ভেঙে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, তবু নিজেকে কোনো মতে সামলে ললিতার মা ব্যাকুল কণ্ঠে বলে উঠল, হারান্দা, আমার স্বামী মারা গিয়েছে, তুমি তো জানো। আমার কাছে থাকার জায়গা বলতে স্বামীর রেখে যাওয়া এই ভিটেটুকু মাত্র। দয়া করে তুমি কিছু একটা করো হারান্দা। তোমার মেয়ে যা অপরাধ করেছে তাতে এখনই মোড়ল মশাই আসলো বলে। এই কথা বলার সাথে সাথে ললিতার মা ললিতাকে ডাকলো। ললিতা, এই ললিতা, কি করেছিস তুই? শিগগিরই বাইরে বেরিয়ে আয়। ললিতা ভিতর থেকে ছুটে এসে হারানকে দেখে অবাক হয়ে গেল। তারপরে ওর মায়ের দিকে ফিরে বলল, কি মা, কি হয়েছে? ওভাবে ডাকছো যে? কি করেছিস তুই আজকে? মোড়লের স্ত্রীকে ছুঁয়ে দিয়েছিস? ওদের বসানো কল থেকে জল এনেছিস তুই? আর তার উপরে মোড়ল ও স্ত্রীর সাথে মুখে মুখে তর্ক করেছিস? তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ,
তাছাড়া তুই কি জানিস না যে আমাদের জল আনার জায়গাটা ওই পুকুর ঘাট? আসলে মা তখন ললিতাকে কোনো কথা বলতে না দিয়েই হারান বলে উঠল, আর সেসব ছাড়ো না বৌদি, এখন কি করবে ভাবো। মোড়ল মশাই কিন্তু যখন তখন চলে আসবে অথবা ডাক পাঠাবে। ললিতার মা চিন্তিতভাবে ব্যাকুল স্বরে হারানের দিকে ফিরে বলল, হারান্দা দয়া করে তুমি কিছু একটা ব্যবস্থা করো, নইলে যে আমার যাওয়ার কোনো জায়গা নেই গো। হারানের কিছু বলার আগেই কয়েকজন লোক এসে ললিতার বাড়িতে ঢুকলো। এই ঘর ছেড়ে দাও, মোড়ল মশাইয়ের কঠোর নির্দেশ। তোমার মেয়ের অপরাধ তোমাদের বাড়ি ছাড়া করার হুকুম দিয়েছেন মোড়ল মশাই। ললিতার মায়ের চোখের থেকে জল বেরিয়ে এলো। সে জানে এই জমি ছাড়া তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। ললিতারও চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, কারণ ও তো জানে যে ও কোনো অপরাধ করেনি। কিন্তু এখন কাকে ও কি বোঝাবে? লোকগুলো এবার ললিতার মাকে ধরে বাড়ির বাইরে বার করে দিতে লাগলো। ললিতার মা কাঁদতে কাঁদতে ওদের পায়ে ধরে বলতে লাগলো, দয়া করো তোমরা দয়া করো, আমার মেয়ের ভুল হয়ে গিয়েছে গো, এরকম ভুল আর কখনো হবে না। আমাদের এই বাড়ি ছাড়া করলে আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। দয়া করো, তোমরা দয়া করে আমাদের ছেড়ে দাও, দয়া করো। দয়া? তোদের মতন নিচু জাতের উপর আবার কিসের দয়া? তোদেরকে ধরে যে বাইরে বের করেছি এতেই আমাদের পাপ লাগবে, আবার নাকি দয়া? অপরাধ করে নিয়ে আবার দয়া ভিক্ষা চাইছিস? এই কথার পর সকলে হেসে উঠল, কিন্তু ললিতা আর ললিতার মায়ের চোখ থেকে এক নাগালে জলের বন্যা বয়ে যাচ্ছে। ললিতার মা এইবার ওদের একজনের পায়ে ধরে ছেড়ে দেবার কথা বলল, কিন্তু তাতেও ওদের মধ্যে বিন্দুমাত্র বদল আসলো না। উল্টে লোকটা একটা লাথি বসিয়ে দিল ললিতার মায়ের বুকে। ললিতার মা ছিটকে মাটির ওপরে গিয়ে পড়ল। একটা পাথরে মাথা লেগে আর্তনাদ করে উঠল। আঘাত স্থান থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। ললিতা ছুটে গিয়ে মায়ের মাথাতে হাত দিয়ে দেখল সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, ভেসে যাচ্ছে মাটি। মা মা তোমার কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব সব ঠিক হয়ে যাবে। কিন্তু ললিতার মা কোনো কথা বলল না, কেবল কোনো মতে মুখটা ধীরে ধীরে উপরে তুলে ললিতার কপালে একটা চুমু খেয়ে মাটিতে এলিয়ে পড়ল। ললিতার বুঝতে অসুবিধা হলো না যে ওর মা আর বেঁচে নেই। ললিতা কাঁদতে কাঁদতে ওর মায়ের মৃত শরীরটাকে বুকের মাঝে আঁকড়ে রেখে দিল। মা মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। প্রথমে বাবা ছেড়ে চলে গেল, তারপর তুমিও ছেড়ে গেলে। এখন আমি কি নিয়ে বাঁচবো মা, কি নিয়ে বাঁচবো আমি? এতক্ষণ ধরে এই দৃশ্য দেখে লোকগুলো ভয় পাওয়ার বদলে নিজেদের মধ্যে হাসতে হাসতে বলল, একই তো নিচু জাত, মরেছে যখন ভালোই হয়েছে। তাছাড়া ভিটে হারা হওয়ার পর কোথায় আর যাবে? সেই তো পথে পথে না খেতে পেয়ে ঘুরে ঘুরে মরবে। তার থেকে না হয় এখানেই মরে গেল, ভালোই হয়েছে। এইসব কথা শুনে রাগে ললিতার মাথা গরম হয়ে গেলেও ওরা মোড়ল মশাইয়ের লোক বলে ললিতা মুখে আর কিছু বলতে পারল না। মায়ের জন্য দুঃখ কষ্টে ওর বুক ফেটে কান্না বেরিয়ে এলো। এখন মা বাবা হারা ললিতা কোথায় যাবে, কোথায় থাকবে, ওর কিচ্ছু জানা নেই। এদিকে এতক্ষণ ধরে এই দৃশ্য দেখার পর হারান এসে ললিতার পাশে দাঁড়িয়ে বলল, তুই আমার সাথে বাইরে আয়, কিছু কথা আছে। ললিতা হারানের কথা শুনে বাড়ির বাইরে গেল। শোন মেয়ে, তোর মাকে তো ওরা মেরেই ফেললো, এখন তোদের বাড়িও নিয়ে নিল। বাপ মারা মেয়ে, কিন্তু কোথায় যাবি এখন? জানি না, আমি কিচ্ছু জানি না। দেখ, তুই যদি চাস তবে আমার কাছে একটা উপায় আছে, তবে অবশ্যই আমার কথা শুনতে হবে। শুনবি তো আমার কথা? ললিতা কিছু বলল না, কেবল চোখ মুছে মাথা নাড়ল। শোন, আমার বাড়িতে পাশে একটা ঘর ফাঁকা আছে, আর আমার বাড়িটা গ্রামের একটু ভিতরে, সচরাচর সেখানে কোনো লোকের আগমনও ঘটে না। তুই যদি চাস আমার বাড়িতে থাকতে পারিস, তবে একটা কথা,
বাড়ির বাইরে খুব দরকার ছাড়া কিন্তু বেরোনো চলবে না, কারণ গ্রামের লোক আর মোড়ল মশাই যদি সে কথা জানতে পারে তবে আমাকেও বাড়ি ছাড়া করবে। তোকে তো বাড়ি ছাড়া করেছেই, আমাকে ওর ছেড়ে দেবে না। হয়তো বলবেন আমি যাকে তাড়িয়ে দিলাম তুই তাকে বাড়িতে আশ্রয় দিলি, তারপর তুই আবার নিচু জাতির মেয়ে। তাই যতটা সম্ভব সাবধানে থাকতে হবে। তোর অবস্থা দেখে আমি এইটুকু সাহায্য করতে পারি, এর বেশি কিছু করতে পারবো না। এইবার তুই ভেবে দেখ কি করবি। তুই কি থাকবি আমার বাড়িতে? ললিতা কিছুক্ষণ চুপ করে ভাবল। কি অত ভাবছিস? তোর কি আর কোনো থাকার জায়গা রয়েছে যে সেখানে যাবি? কি বলছিস, থাকবি আমার বাড়িতে? ললিতা এইবার সম্মতিসূচক মাথা নাড়ল। এরপর হারান ললিতাকে নিয়ে ওদের বাড়িতে গেল। হারানের বাড়িতে কেউ ছিল না। কাঁচা ইটের তৈরি 3টে ঘর মিলে হারানের বাড়ি, আর বাড়ির সামনে একটা প্রকাণ্ড বড় উঠোন। একটা ঘরে হারান থাকে, আর তার পাশের ঘরে ললিতাকে থাকতে দিল। মা মরা ললিতাও থাকতে লাগলো। এরপর একদিন মোড়ল মশাই কোনো মতে ললিতার কথা জানতে পেরে যায়। ললিতার কথা জানতে পেরে যায় মানে? ললিতা তো নিচু জাতের মেয়ে, ওকে যে হারান নিজের বাড়িতে থাকতে দিয়েছে সে কথা মোড়ল মশাই জানতে পেরে যায়। মোড়ল মশাইয়ের স্ত্রী এইবার স্বয়ং এসে লোকজন দিয়ে ললিতাকে তুলে নিয়ে যায়। হারান চাইলেও তাদের আটকাতে পারেনি। এর ঠিক পরের দিন সকালে গ্রাম শুদ্ধ লোক সবাই দেখল পুকুরের সেই জলে পড়ে রয়েছে ললিতার আঘাতপ্রাপ্ত মৃতদেহ। কারোর এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে রাতের অন্ধকারে মোড়ল মশাইয়ের লোকেরাই ললিতাকে মেরে এই পুকুরের জলে ফেলে দিয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্র নিতাইয়ের বুকটা ধড়াস করে উঠল। নিতাইয়ের বুঝতে অসুবিধা হলো না যে কাল রাতে সেই ললিতা ছিল মৃত আত্মা, অর্থাৎ মৃত্যুর পর তার মুক্তি এখনো ঘটেনি। কিন্তু কাল রাতে নিতাই যে মূর্তি মূর্তি বেঁচে গিয়েছে সে কথা ভাবলেই নিতাইয়ের গাটা কেঁপে উঠছে। রজত কাকা, ললিতার মাকে তো ওরা বিনা অপরাধে মেরেছেই, কিন্তু তাই বলে ললিতাকেও ছাড়লো না ওরা? নৃশংসভাবে মেরে রাতের অন্ধকারে পুকুরের জলে ফেলে দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু কাকা, গ্রামের লোক যখন পরের দিন সকালে সেই দৃশ্য দেখলো তখন ওরা কিছু বলেনি মোড়ল মশাইকে? গ্রামের লোক আর মোড়লের বিরুদ্ধে কি বলবে? তাদেরকে আর বলার কোনো সাহস আছে? বরং তারা আরো ভালোই বলছিল যে নিচু জাতির মেয়ে হয়ে যে কাজ করেছে তার জন্য সঠিক শাস্তি দিয়েছে মোড়ল মশাই। সত্যি, মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের কাজ করতে পারে? ললিতার এই মৃত্যুর পর কি হলো কাকা? তারপর পুকুরের জল শুকিয়ে গিয়ে সেটা এখন ডোবাতে পরিণত হয়েছে। আর এরপর ডোবার জলে বা ডোবার ধারে যে মানুষ মরে পড়ে থাকতে শুরু করে সেটা তো আর বলে দিতে হয় না। তার মানে বিনা অপরাধে ললিতার যে মৃত্যু হয়েছে তারই প্রতিশোধ নিচ্ছে ললিতা, তাই তো? হ্যাঁ, তাই বলতে পারো। আমারও সে কথা মনে হয়। তাহলে মোড়ল আর মোড়লের স্ত্রীকে কিছু করেনি ললিতা? তারা কিছুদিন আগেই মারা গিয়েছেন। তার মানে রজত কাকা, ললিতার মৃত্যুর পর ওর মুক্তি হয়নি, ওই ডোবার ধারেই ঘুরে বেড়ায় ওর মৃত আত্মা, তাই তো? তা বলতে পারবো না। প্রথমেই বলেছি এটা কেবল আমার ধারণা মাত্র। আচ্ছা নিতাইদা, আমরা এবার উঠি। এই কথা বলে দুজনের মিষ্টির দাম দিয়ে দোকান ছেড়ে বেরিয়ে গেল। আমিও এবারে উঠি রে নিতাই। নিতাই বাধা দিয়ে বলল, দাঁড়াও কাকা, একসাথেই যাব, আমিও দোকানটা বন্ধ করে দেবো এবার। নিতাই এদিকে মনে মনে জানে কাল অনেক কষ্টে সুজনের জন্য বেঁচে গিয়েছিল, আজ আর একা যাওয়ার সাহস হচ্ছে না তার। রজত কাকা আছে, একসাথে চলে গেলে হয়তো কোনো সমস্যা হবে না। নিতাই এরপর দোকান বন্ধ করে রজত কাকার সাথে হাঁটতে লাগলো। বৃষ্টি হওয়ার কারণে মাটির রাস্তায় কিছু কিছু জায়গায় গর্তে জল জমেছে। পাশের গাছগুলো থেকে জলের একটা দুটো মাটিতে পড়ছে। একটা ঠান্ডা শীতল হাওয়া এসে ওদের ছুঁয়ে যাচ্ছে। সেই স্পর্শে রাতের নীরবতার একটা ভয় মেখে রয়েছে। চারিপাশ অন্ধকার,
আজ আর ঝিঝি পোকাগুলো ডাকছে না। পুরো পরিবেশটা কেমন যেন গুম মেরে রয়েছে। শুধু মাঝে মাঝে এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে গুরুম গুরুম শব্দে মেঘ ডেকে উঠছে। খানিকটা যাওয়ার পরেই নিতাই বুঝল ওরা ডোবার কাছাকাছি চলে এসেছে। নিতাই, তোর সাথে এসে ভালো করেছি, নইলে আমাকে একা একা যেতে হতো। নিতাই কিছু বলল না। এখান থেকে খুব সাবধানে যেতে হবে নিতাই, পাশের ওই জঙ্গলের মধ্যে সেই ডোবাটা রয়েছে। নিতাই শুধু মাথা নাড়ল। এমন সময় আচমকা ওদের পেছন দিক থেকে একটা মেয়েলি কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো। সেই শব্দ ওরা দুজনেই শিউরে উঠল। কি হলো? কে হাসলো? নিতাই, তুই হাসির শব্দ শুনতে পেলি? হ্যাঁ কাকা। এরপর ওরা দুজনেই সাহসে ভর দিয়ে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। কই রে নিতাই, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে হাসলো কে? নিতাই চুপ করে থাকলো। যাকগে, তাড়াতাড়ি পা চালা নিতাই। এই বলে যেই না ওরা সামনে ফিরে এগোতে যাবে, ঠিক তখনই ওর দেখা ওদের সামনে দাঁড়িয়ে আছে ললিতা। সেই কালকের মতো ভয়াবহ তার মুখ, সেই ভয়াবহ হাসি লেগে রয়েছে ওর মুখে। ললিতাকে দেখে মনে হলো যেন কোনো এক পুরনো শিকার ফিরে পেয়েছে সে। এদিকে রজত কাকা ভয়তে একটা আর্তনাদ করে উঠল। তার মুখে ফুটে উঠেছে এক বিভৎস ভয়ের ছাপ। নিতাইয়ের বুকটা ভয়তে ঠিপ ঠিপ করতে লাগলো। ওরা দুজনেই ভয়তে দুপা পিছিয়ে গেল। কিরে, ভয় পেয়ে গেলি বুঝি? এই কথা বলে ললিতা আবার হাসতে লাগলো। ললিতা, ললিতা, তুই এখানে? হ্যাঁ, আমি। কেন, খুব অবাক হলি বুঝি? রজত কাকা নিতাইকে বলল, নিতাই, এই যে ললিতা আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে পালানোর উপায় কি? এখান থেকে পালাতে না পারলে মৃত্যু নিশ্চিত। আমাদের সুজন বা বাকিদের মতো অবস্থা হবে। ললিতা সেই কথা শুনে হেসে উঠল। চিন্তা করিস না, পালাতে পারবি না। তোকে আজ আমার হাতেই মরতে হবে। রজত কাকা আর নিতাই এর উত্তরের অপেক্ষা না করে জঙ্গলের মধ্যে পালাতে লাগলো। তাই দেখে নিতাইও রজত কাকার পিছন পিছন ছুটতে লাগলো। জঙ্গলের মধ্য থেকে শিয়াল ডেকে উঠল। গোটা জঙ্গল জুড়ে একটা ঝোড়ো হাওয়া খেলা করছে। সেই হাওয়ার শব্দে কান মাথা ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। এদিকে পিছন ফিরে নিতাই মাঝে মাঝে দেখতে লাগলো। দেখলো ললিতা হাসতে হাসতে এগিয়ে আসছে। মাঝে মাঝে আকাশ ফাটিয়ে বেশ ভালো করে মেঘের গর্জন শোনা যাচ্ছে। সেই শব্দে যেন গোটা জঙ্গল কেঁপে উঠছে। অন্ধকারে বুক চিরে জঙ্গলের মধ্য দিয়ে একটা জায়গায় গিয়ে ওরা দুজনই থমকে দাঁড়িয়ে পড়ল। দেখলো সামনে সেই ডোবাটা রয়েছে, সেই মানুষ খেকো ডোবা, যেটা থেকে মানুষজন দূরে থাকে। নিতাই, আমরা তোর ডোবার সামনে চলে এসেছি, এখন উপায় কি? নিতাইয়ের উত্তরের অপেক্ষা না করে রজত কাকা পিছন ফিরে তাকিয়ে দেখলো ললিতা ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। আচমকা দেখেই রজত কাকার বুকটা যেন কেঁপে উঠল। গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। হৃদস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে যেতে চাইল। এদিকে নিতাই এই দৃশ্য দেখে ভয় পেয়ে খানিকটা সরে দাঁড়ালো। ললিতার রাগী গলায় রজত কাকাকে বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। বহুদিন ধরে তোকেই খোঁজে চলেছি, আজ পেয়েছি। আজ আর তোর নিস্তার নেই। আমাকে আমাকে ছেড়ে দে ললিতা। আমি তোর কি ক্ষতি করেছি? বরং আমি তোর উপকার করেছি। সেই বিপদের দিনে আমি তোকে আশ্রয় দিয়েছি। নিতাই রজত কাকার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কাকা, ললিতাকে তুমি আশ্রয় দিয়েছ মানে? হ্যাঁ, আমি আশ্রয় দিয়েছিলাম। কিন্তু তুমি যে বললে হারান। নিতাইয়ের কথার মাঝেই রজত কাকা বলল, আমি সেই হারান। মোড়ল মশাই যদি আমাকে মেরেও ফেলেন, সেই ভয়তে আমি বাড়ি ছেড়ে নাম ও বেশভূষা পরিবর্তন করে ঘুরছি।
রজত কাকা ললিতাকে বলল, ললিতা, ললিতা আমাকে ছেড়ে দে মা। হ্যাঁ, ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? তোর জন্য সবকিছু হয়েছে। তুই সেদিন আমাকে ওদের কল থেকে জল আনতে বলেছিলিস। তুই বলেছিলিস পুকুরের জলে ওরা বিষ মিশিয়ে দিয়েছে, তাই ওই কল থেকে জল আনতে। তুই মোড়ল আর মোড়লের স্ত্রীকে আরো সায় দিয়েছিস। তোর নজর যে আমার মায়ের উপর ছিল তা আমি জানতাম, আর তোর জন্যই আমার মায়ের মৃত্যু ঘটল। কারোর সামনে সেই সত্যটুকু প্রকাশ পেল না যে আমি কিচ্ছু করিনি। এরপর আমাকে আশ্রয় দেওয়ার নাম করে তোর বাড়িতে দিনের পর দিন আমার শরীর চুয়েছিলিস তুই। কিন্তু যখন দেখলি আমি বিরোধ করতে শুরু করলাম, তখন তুই মোড়ল মশাইয়ের কানে আমার কথা তুলে দিয়ে আমাকে হত্যা করার কথা বললি। শুধুমাত্র তোর জন্য আমার আর আমার মায়ের জীবন নষ্ট হলো। আমার মা মারা গেল, আমাকেও মরতে হলো। সবকিছু তোর জন্য হয়েছে, আর এখন বলছিস তোকে আমি ছেড়ে দেব? এইসব কথা শুনে নিতাই অবাক হয়ে গেল। নিতাই বুঝলো এই রজত কাকা মানে হারান লোকটা এতটাই নোংরা। শরীর ছোঁয়ার লালসায় একটা পরিবারকে হত্যা করে দিল, একটা মেয়েকে। ছি, ভাবতেও কেমন যেন অস্বস্তি হচ্ছে নিতাইয়ের। ললিতার কষ্টের কথা বুঝতে পারল নিতাই। নিতাইয়ের চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। কি নৃশংসতার কাজ করেছে রজত কাকা! সত্যিও শাস্তি হওয়াই উচিত। রজত কাকা কাঁদো কাঁদো গলায় ললিতাকে বলল, আমার ভুল হয়ে গেছে ললিতা, আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি তোদের সাথে খুব অন্যায় করে ফেলেছি। দয়া করে আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এমন ভুল করব না। তোর অপরাধের কোনো ক্ষমা নেই। মোড়ল আর মোড়লের স্ত্রী তো মরেই গিয়েছে, বাদ বাকিদেরও আমি মেরেছি। শুধু তোর অপেক্ষায় ছিলাম আমি। তোকে মারতে না পারলে আমার মুক্তি নেই। রজত কাকা নিতাইয়ের দিকে ফিরে তাকালো, তারপর বলল, নিতাই, নিতাই তুই আমাকে বাঁচা নিতাই। ললিতা, তুমি ওকে ছেড়ে দাও, ওর ভুল হয়ে গিয়েছে। ললিতা, ছেড়ে দাও ওকে। ললিতা হারানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতাইয়ের দিকে তাকালো। ওর মুখে যেন ভয়ানক রাগ ফুটে উঠেছে। তুই কাল বেঁচে গিয়েছিস। আজ যদি মরতে না চাস তবে আমার প্রতিশোধের মাঝে আসিস না, না হলে তোকেও আজ মরতে হবে। নিতাই আর কিছু বলল না, কেবল চুপ করে দেখতে লাগলো। নিতাই জানে ওখানে ওর কিছু করার নেই। তাছাড়া ওই নোংরা লোকটা তার অপরাধে শাস্তি পাচ্ছে। এরপর ললিতা ধীরে ধীরে রজত কাকার গলাটা তুলে ধরে ডোবার জলে ছুঁড়ে ফেলল। কোথা থেকে একদল কাক উড়ে এসে রজত কাকার মাথাতে ও শরীরে ঠোকর দিতে লাগলো। একটা কাক এসে রজত কাকার একটা চোখ উপড়ে নিয়ে গেল। সেই আঘাতে রজত কাকা এক ভয়াবহ যন্ত্রণায় চিৎকার করে উঠল। মুখ থেকে বেরিয়ে এলো লাল রক্ত। রজত কাকার যন্ত্রণা দেখে ললিতা হেসে উঠল। হয়তো অতীতের যন্ত্রণার প্রলেপ এই রজত কাকার আর্তনাদ। ধীরে ধীরে ললিতা জলের মধ্যে নামল। রজত কাকা প্রাণপণে প্রার্থনা করে গেল, ললিতা, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। কিন্তু ললিতা কোনো কথা শুনল না। ও রজত কাকার মাথাটা একদম ডোবার জলের মধ্যে চুবিয়ে দিল। তারপর ভয়ানকভাবে হাসতে লাগলো। খানিকক্ষণ বাদে ললিতা ছেড়ে দিতেই রজত কাকার শরীরটা ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল। নিতাইয়ের বুঝতে অসুবিধা হলো না যে রজত কাকা মানে হারান তার পাপের শাস্তি পেয়ে গিয়েছে। সেই সাথে ললিতারও হওয়া তার সাথে প্রতিশোধ সে নিতে পেরেছে। নিতাই দেখল ললিতার আত্মা জলের মধ্য দিয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। নিতাই বুঝল এই ডোবার ধারে আর কাউকে মরতে হবে না, কারণ ললিতা তার প্রতিশোধ নিতে পেরেছে, মুক্তি পেয়ে গিয়েছে সে। শুনছিলেন সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, ডোবার ধারে ভয়।
গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল নীল, তৃষা, অভিক, সৌরদীপ, দেবজিৎ, পূজা, প্রিয়না। গল্পের পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন, সাউন্ডে ছিল সায়র। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা অনেকেই আছেন যারা আমাদের গল্প শোনেন তো ঠিকই, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। সো প্লিজ চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আপনাদের এই বঙ্গকথা চ্যানেলকে।